আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আর এই রাসায়নিক বিক্রিয়া নিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হও। কিভাবে রাসায়নিক বিক্রিয়া করতে হয়, কিভাবে সমতাকরণ করতে হয়, সেটা তোমরা অনেকেই পরীক্ষার সময় গোলমাল পাকিয়ে ফেলো। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে খুব একটা ভালো একটা ধারণা পাবে। এই ক্লাসটি অষ্টম, নবম, দশম সকলের জন্যই অনেক উপকারী আশা করি। এখন রাসায়নিক বিক্রিয়া করার সময় আমাদের কি কি জানতে হবে? রাসায়নিক বিক্রিয়ার সময় আমাদের জানতে হবে এক নাম্বার, ধাতু অধাতু সম্পর্কে জানতে হবে যোজনী, আর জানতে হবে যৌগমূলক সম্পর্কে। আমরা যদি এই তিনটা জিনিস জানি তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়া করতে খুব একটা সমস্যা হবে না। তাহলে প্রথমে আমাদের ধাতু আর অধাতু আমাদের জানতে হবে। ধাতু কি, অধাতু কি? ইতিমধ্যে আমি একটা ক্লাসে ধাতু এবং অধাতুর পরিচয় দিচ্ছি। যদি আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাতু এবং অধাতু জানতে চাই তাহলে দেখতে হবে যে সর্বশেষ শক্তি স্তরে যদি একটি বা দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে, এটাকে বলা হয় ধাতু। যেমন 1s2, 2s2, 2p6, 3s1। এখানে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, অর্থাৎ এই মৌলটি হলো ধাতু। আবার অধাতু কোনগুলো হয়? অধাতু হয় যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 5টি, 6টি অথবা 7টি ইলেকট্রন থাকে। যেমন আমরা যদি এরকম ভাবে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, 1s2, 2s2, 2p4, এখানে সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, 2 আর 4 6। তাহলে এটা হলো অধাতু, কারণ 5টা, 6টা বা 7টা ইলেকট্রন থাকলে অধাতু হয়। আর লাস্টের শক্তি স্তরে যদি একটি, দুইটি বা তিনটি থাকে ধাতু হয়। এখন আমরা এই দুইটা মৌলকে যদি আমরা পাশাপাশি লিখি একসাথে, সোডিয়াম, অক্সিজেন। এখন আমাদের ধাতু আগে লিখতে হয় এবং অধাতু পরে লিখতে হয়। ধাতু এবং অধাতু আমরা লেখার পরে যোজনী, একটি মৌলের যোজনী অপর মৌলের ডান পাশে আমরা পরমাণু হিসেবে বসাবো। যেমন সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তাহলে যোজনী হলো কত? 1। তাহলে সোডিয়ামের যোজনী বসাবো আমরা এর মধ্যে, ধরো বসাইলাম। আবার অক্সিজেনের যোজনী হলো, এখানে অষ্টক পূর্ণের জন্য 2টা ইলেকট্রন প্রয়োজন, তাহলে অক্সিজেনের যোজনী আমরা জানি 2, এখানে 2টা ইলেকট্রন প্রয়োজন অষ্টক পূর্ণ করার জন্য। সুতরাং অক্সিজেনের যোজনী হলো 2। অক্সিজেনের যোজনী সোডিয়ামের মধ্যে বসাইলাম। আমরা যদি এইভাবে এখন লিখি সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এই যে এইভাবে তোমরা যোজনী আদান প্রদান করে কোনো একটা যৌগ লিখতে পারবে। অন্য যে সকল যৌগের ক্ষেত্রে আমাদের যোজনী লাগবে, কারণ একটা মৌলের যোজনী অপর মৌলের মধ্যে বসাইতে হবে। আর প্রথমে আমরা ধাতু লিখবো, পরে ধাতু লিখবো, তারপরে যোজনী আদান প্রদান করে লিখবো। আবার আমরা যৌগমূলক দ্বারাও কোনো যৌগ লিখতে পারি। যেমন আমি লিখলাম ক্যালসিয়াম, একটা মৌল লিখলাম, আরেকটা লিখলাম ফসফেট, এটা হলো যৌগমূলক, এটার নামই হলো যৌগমূলক। যৌগমূলকটা কি? যৌগমূলকটা হলো 2 বা ততোধিক মৌল যদি একত্রে যুক্ত হয়ে যদি একটা আয়নের ন্যায় আচরণ করে। যেমন এই সম্পূর্ণ যে মূলকটা, এটা আয়নের ন্যায় আচরণ করে, অর্থাৎ অন্য কোনো মৌলের সাথে বা যৌগের সাথে যুক্ত হতে পারে, তাই এটা যৌগমূলক। এখন আমি যদি এই মৌল এবং এই যৌগমূলকটা আমরা একসাথে লিখি, ক্যালসিয়াম ফসফেট লিখলাম। এখন আমাদের প্রয়োজন হবে পরমাণু লেখা।
এখন বা যোজনী, এখন ক্যালসিয়ামের যোজনী 2 আর ফসফেটের যোজনী হলো 3। আমরা জানি যৌগ লেখার সময় একটি যোজনী অপর মৌলের মধ্যে লিখতে হয়। তাহলে ফসফেটের যোজনী আমরা লিখবো এই জায়গায়, আর ক্যালসিয়ামের যোজনী লিখবো আমরা এই জায়গায়। তোমার আদান প্রদান করে লিখবা এরকম ভাবে। আগে প্রথমে আমাদের যৌগ লিখতে হবে যোজনীর মাধ্যমে এবং ধাতু ও ধাতুর মাধ্যমে। যেমন ক্যালসিয়াম ধাতব মৌল আর ফসফেট হলো অধাতব যৌগমূলক। তাহলে আমরা ধাতু ও ধাতু যোজনী যৌগমূলক সম্পর্কে একটু ধারণা নিলাম, কিন্তু আমাদের ভালোভাবে শিখতে গেলে প্রত্যেকটা মৌলের যোজনীগুলা লাগবে। এখন আমরা যদি বিক্রিয়া শিখাই, এখন দেখো আমরা 1 নাম্বার বিক্রিয়া শিখাইলাম হাইড্রোজেন প্লাস অক্সিজেন। আমরা যদি বিক্রিয়া করি, এখন হাইড্রোজেন এবং অক্সিজেন পাশাপাশি লিখবা। হাইড্রোজেনের যোজনী 1 এর ভ্যালু নাই, তাহলে 1 কিছু না থাকলে 1 বোঝায়। আর অক্সিজেনের যোজনী 2 আমরা বসাইলাম, আমাদের বিক্রিয়া কমপ্লিট। এখন সমতাকরণ করার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন এখানে 2টা, এখানেও 2টা, অক্সিজেন এখানে 1টা, এখানে 2টা, তাহলে অক্সিজেন এখানে 2 প্রমাণ করার জন্য এখানে বাম পাশে আমরা 2 দেব। তাহলে হাইড্রোজেন আমাদের হয়ে গেল 2 দুগুণে 4টা, এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে আমাদের এখানে 2 দিলাম। তাহলে আমাদের এখানে হাইড্রোজেন 2 দুগুণে 4, এখানেও 2 দুগুণে 4, আবার অক্সিজেন এখানে 2, এখানেও 2। আমাদের সমতাকরণ করা শেষ। এখন আরেকটা যদি শিখাই আমরা, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন। এখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন আমরা পাশাপাশি লিখলাম। নাইট্রোজেনের যোজনী 3, আমরা 3 বসাবো হাইড্রোজেনের মধ্যে, আর হাইড্রোজেনের যোজনী 1 এখানে বসাবো। তাহলে আমাদের বিক্রিয়া শেষ। এখন সমতাকরণ, নাইট্রোজেন এখানে 2টা, এখানে আছে 1টা, এখানে 1 বোঝায়। তাহলে আমরা যদি এই পাশে 2 দেই, তাহলে হাইড্রোজেন হয়ে গেল 3 দুগুণে 6টা, তাহলে এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে আমরা এনে যদি 3 দেই, 3 দুগুণে কত 6। সমতাকরণ শেষ। আমরা যদি আরেকটা বিক্রিয়া দেখাই, ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন। এখন এই জায়গায় একটা যৌগের সাথে একটা মৌল যুক্ত হয়েছে। যখন একটা যৌগের সাথে একটা মৌল যুক্ত হয়, তখন সম্পূর্ণটা একটা যৌগের মধ্যে আমরা যদি লিখি, এখানে আয়রনের যোজনী 2টা, একটা হলো 2, একটা 3, এখানে যোজনী ব্যবহার করা হয়েছে 2। যখন একসাথে যুক্ত হবে তখন যোজনী আরেকটা আছে কত 3, তখন এখানে হবে কত 3, আর ক্লোরিনের যোজনী 1, ফেরিক ক্লোরাইড। এখন যদি সমতাকরণ করি, তাহলে এইখানে আছে কয়টা 4টা, এখানে তো কোনো কিছু সংখ্যা দিলে 4 মেলানো যায় না, সেজন্য আমরা এখানে দিব 2, 3 দুগুণে কত হলো 6টা। এই জায়গায় আছে কয়টা 2টা, 2টা, 4টা, তাহলে এখানে আমরা 2 দিলাম, তাহলে 6টা হয়ে গেল। এখানে যদি আমরা 2 না দিয়ে এইখানে 2 দেই, 2 দুগুণে 4, আর আয়রন 2টা, তাহলে মিলে গেছে। তাহলে আয়রন হলো 2টা, এখানেও 2টা, ক্লোরিন এখানে 2 দুগুণে 4 আর 2 6, এখানেও 3 দুগুণে 6। তাহলে আমাদের এই বিক্রিয়াটা হয়ে গেল। আমরা যদি এরকম ভাবে ভাঙাই, তাহলে আরো 2-একটা যৌগ আমরা লিখতে পারি, জিঙ্ক প্লাস কপার সালফেট। এখানে জিঙ্ক এর সক্রিয়তা বেশি আর কপারের সক্রিয়তা কম। এরকম যদি হয়, তখন বেশি সক্রিয় কম সক্রিয়কে সরাইয়া ওই জায়গাটা দখল করবে, অর্থাৎ জিঙ্ক সালফেট প্লাস এখানে কপার আলাদা হয়ে যাবে। এটা আরেক ধরনের বিক্রিয়া। এখানে সমতাকরণ করা আছে, জিঙ্ক একটা, এখানেও একটা, এখানে কপার একটা, কপার একটা, সালফেট যৌগমূলক একটা, এখানেও একটা। তাহলে এরকম ভাবে তোমরা বাসায় আরো বিক্রিয়াগুলো প্র্যাকটিস করে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে, এবং পরবর্তীতে আরো অনেক অনেক বিক্রিয়া নিয়ে আরেকটি ক্লাস করার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।